নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। আজকের দিনটার কথা বলি। আজকে প্রথম কথা হচ্ছে ঝুলন যাত্রা সমাপন। রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা সমাপন। রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ। গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা। শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা সমাপন। দেওঘরের বৈদ্যনাথ ধামে এবং তারকেশ্বর ধামে শ্রাবণী মেলার সমাপ্তি। এছাড়া বর্ধমান জেলার সাঁকারি গ্রামে শ্রী শ্রী শঙ্করী মাতার পূজা উপলক্ষে মেলা। বর্ধমানের জারক গ্রামে মনসা পূজা। নদিয়া জেলার শিকারপুর গ্রামে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, তার কথামৃতে অনেকবার উঠে পড়েছে, তার জন্মোৎসব। শ্রীমৎ 108 স্বামী পরমহংস নিগমানন্দ সরস্বতী দেবের জন্ম মহোৎসব। শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজির আবির্ভাব তিথি। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 2রা ভাদ্র 1431, ইংরেজির 19শে আগস্ট 2024, সোমবার। আজ পূর্ণিমা, নক্ষত্র শ্রবণা। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 17 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 5 মিনিট। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। দিনের বেলা 9টা বেজে 3 মিনিট গতে রাক্ষসগণ। রাত্রি 8টা বেজে 27 মিনিট গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আপনাদের দুটো বিষয় বলা হয়েছে। হয় আপনি লিখতে পারেন আপনার পরিবারে বা আপনার চেনা পরিচিতদের কারুর পরিবারে এমন কোনো মানুষের কথা যিনি স্বাধীনতা আন্দোলনে কোনো না কোনোভাবে যোগ দিয়েছিলেন, কোনো না কোনোভাবে সাহায্য করেছেন, কোনো না কোনোভাবে হয়তো অত্যাচারিত হয়েছেন। অথবা ছোটবেলার ঝুলন, হয় এটা নয় ওটা। পরীক্ষার প্রশ্নপত্রে যেরকম অথবা থাকে সেরকম অথবা যে কোনো একটি বিষয় নিয়ে চিঠি লিখুন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বাদবারিকের কথা বলা হচ্ছে। সে এক আশ্চর্য বীর, তার তুনে 3টি বাণ আছে। একটা বাণ ছুঁড়লে যাদের সে মারতে চায় তাদের সবাইকে চিহ্নিত করে ফেলা সম্ভব। দ্বিতীয় বাণ চিহ্নিত করবে তাদের যাদের সে মারতে চায় না, আর তৃতীয় বাণ দিয়ে যাদের মারতে চেয়েছে তাদের সবাইকে একসঙ্গে মেরে ফেলা যাবে। তবে তার একটা পরীক্ষা হবে। কৃষ্ণ বলছেন যে এই যে গাছটা আছে এতে কয়েক লক্ষ পাতা রয়েছে, এদের থেকে তুমি বেছে বেছে মারো দেখি। এই পর্যন্ত বলা হয়েছিল। তারপরে কি হলো না হলো সেইটা বলবো। আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে, বাদবারিকের কথা। কৃষ্ণ বলেছেন পুরাণ চিরন্তনে, সেই কথা দিয়ে শুরু করি। কৃষ্ণ বাদবারিককে বলেছেন যে বেশ ঠিক আছে, এই যে অশ্বত্থ গাছটা আছে, কয়েক লক্ষ পাতা আছে এখানে, তার মধ্যে থেকে তুমি কয়েকটা পাতাকে চিহ্নিত করতে পারবে? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, দেখাচ্ছি। তো বারবারিক তো প্রথম বাণটা নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। শিবভক্ত, শিব এই বর দিয়েছেন, এই 3টে বাণ দিয়েছেন তাকে। সমস্ত কাজ তিনি শিবের স্তব করে তারপর হাত দেন।
আর বারবারিক যখন চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন, ব্রাহ্মণ বেশি কৃষ্ণ চুপি চুপি এক ফাঁকে একটা পাতা ছিঁড়ে নিয়ে নিজের পায়ের তলায় রেখে দিয়েছে। তো উপস্থিত সকলে মানে মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে রয়েছে, বারবারিক কি করছে তার কাণ্ড কারখানা দেখছে। মন্ত্র পড়া শেষ হলো, এইবারে বান ছুঁড়লেন বারবারিক। ঘুরে 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 সেই একটা বান সবকটা পাতাকে ফুটো করে ফেললো। তারপর সেই বান ব্রাহ্মণের পায়ের চারদিকে ঘুরে বেড়াতে লাগলো, মানে কৃষ্ণের পায়ের চারদিকে। তো কৃষ্ণ বলল, কি ব্যাপার, তোমার বান এরকম অদ্ভুত আচরণ করছে কেন? বারবারিক বলল, আপনার পায়ের তলায় নিশ্চয়ই কোনো পাতা লুকোনো আছে। এই মন্ত্রপুত বান কোনো কিছু লুকোনো থাকলেও তাকে আঘাত করতে পারে। যদি সত্যি কিছু লুকোনো থাকে তাড়াতাড়ি পা সরিয়ে নিন, নইলে এটা আপনার পা চিরে লুকোনো পাতাটিকে চিহ্নিত করবে। কিন্তু কৃষ্ণ সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিলেন, বান গিয়ে আঘাত করলো পায়ের তলায় লুকিয়ে থাকা সেই পাতাটাকেও। সবাই চমকে গেছে, এ তো আশ্চর্য ক্ষমতা, এর যে বান, সেই বানের তো আশ্চর্য ক্ষমতা। কিন্তু কৃষ্ণ তো অসম্ভব বুদ্ধিমান মানুষ, যদি তাকে মানুষ বলেই ধরি। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় তার মাথায় অন্য চিন্তা ঘুরছে। তিনি ভাবছেন যে এই যোদ্ধা যে পক্ষে থাকবে তার তো জয় নিশ্চিত, আর যুদ্ধ তো খুব দ্রুত শেষ হয়ে যাবে কয়েক মুহূর্তের মধ্যে। এমনকি যদি কেউ লুকিয়ে থাকে তারও তো নিস্তার নেই। না না, এই যুদ্ধ খুব অসম যুদ্ধ হয়ে যাবে। এই যুদ্ধ যেভাবেই হোক আটকাতে হবে, আটকাতে হবে। তো বললেন যে, বারবারিক, তুই কোন দলের পক্ষে যুদ্ধ করবে বলে ঠিক করেছো, পাণ্ডব না কৌরব? তো বারবারিক বলল যে, এখানে আসবার আগে মায়ের কাছে আশীর্বাদ নিতে গেলে মা বলে দিয়েছেন যে পক্ষ দুর্বল তার পক্ষেই যেন আমি লড়াই করি। শুনেছি কৌরবদের 11 অক্ষৌহিনী আর পাণ্ডবদের 7 অক্ষৌহিনী সৈন্য রয়েছে। সেক্ষেত্রে পাণ্ডবেরাই তো শক্তির বিচারে অনেক পিছিয়ে, তাই মায়ের কথা মতো আমি পাণ্ডবদের হয়েই লড়তে চাই। শুনছেন বারবারিকের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। যে পক্ষ দুর্বল সেই পক্ষেই আমাকে যোগ দিতে বলা হয়েছে, আমার মা বলেছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন বারবারিকের কথা। তো কৃষ্ণ বললেন যে, তোমার মা বলে দিয়েছেন, কিন্তু ঠিক ঠিক মতো তোমার মায়ের কথা মানতে গেলে তো তোমার কোনো পক্ষেই যোগ দেওয়া যাবে না বারবারিক। কেন এই কথা বলছেন কেন? তার কারণ হচ্ছে, যারা দুর্বল তুমি সে দলে যোগ দেওয়া মাত্র তারা সবল হয়ে উঠবে। তখন তোমাকে আবার অন্য দলে যোগ দিতে হবে, আর তখন তারা হয়ে উঠবে সবল। তো এইভাবে তোমাকে বারবার দল বদলাতে হবে। তো বারবারিক বলল, তাই তো, এই রকম সমস্যার কথা তো আগে কখনো ভাবিনি। তো কৃষ্ণ বললেন, আরো আছে। যুদ্ধ শুরু হলে তুমি তো শুধু একটা মাত্র বানেই বিপক্ষের সমস্ত সৈন্য একেবারে ধ্বংস করে দিতে পারবে। তো তারা তখন দুর্বল হয়ে পড়বে, তখন তোমাকে আবার দল বদল করতে হবে। তখন আর একটা বান দিয়ে অন্য দলের সকলকে তুমি শেষ করে দিতে পারবে। তাহলে যুদ্ধের শেষে দেখা যাবে তুমি ছাড়া আর কেউ বেঁচে নেই, তাই না? তাহলে যুদ্ধের শেষে তো কোনো পক্ষই বিজয়ী হবে না, যুদ্ধের উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে যাবে। ঠিক 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 ঠিক, এটাও তো ভেবে দেখেনি বারবারই। কিন্তু মায়ের আদেশ সেও তো অমান্য করা যাবে না। তো কৃষ্ণ বললেন যে, এইসব ভেবেচিন্তে আমার একটা কথা মনে হচ্ছে, তোমার যুদ্ধে অংশ না দেওয়াটাই সম্ভব। তো কৃষ্ণ বললেন, এইসব ভেবে আমার মনে হচ্ছে বারবারিক, তোমার যুদ্ধে যোগ না দেওয়াটাই উচিত হবে। তো বারবারিক বলল, তাহলে আপনি বলুন আমি এখন কি করব? তো কৃষ্ণ তো ব্রাহ্মণের ছদ্মবেশে আছেন, বললেন যে, আমি তো ব্রাহ্মণ, আমি যা বলবো তুমি তা মেনে চলবে। হ্যাঁ, ব্রাহ্মণকে আমার অদেয় কিছুই নেই, এটি
আমার মা আমাকে শিখিয়েছেন, যা বলবার ভেবে বলো, অদেয় কিছুই নেই এইরকম একটা কথা চট করে বলে ফেলো না। অদেয় কিছুই নেই এর অর্থ কিন্তু খুব গভীর। তো বললো, হ্যাঁ আমি ভেবেই বলছি, বলুন আপনি আমার কাছে কি চান? কি চাইবেন কৃষ্ণ? চতুর চূড়ামণি, সেই চতুর চূড়ামণি কৃষ্ণ কি চাইবেন সেটা আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের শেষে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ডক্টর পল ডয়সন। ডক্টর পল ডয়সন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এই মানুষটির সম্পর্কে স্বামীজি কি লিখছেন। ইউরোপের প্রথম যুগের সংস্কৃতজ্ঞ পণ্ডিতগণ সমালোচনা শক্তি অপেক্ষা অধিক কল্পনা শক্তি লইয়া সংস্কৃত চর্চায় আত্মনিয়োগ করেন। তাহারা জানিতেন অল্প, সেই অল্প জ্ঞান হইতে আশা করিতেন অনেক, আর অনেক সময় তাহারা অল্প স্বল্প যাহা জানিতেন তাহা লইয়াই বাড়াবাড়ি করিবার চেষ্টা করিতেন। আবার সেই কালেও শকুন্তলাকে ভারতীয় দর্শন শাস্ত্রের চরম সিদ্ধান্ত বলিয়া মনে করার পাগলামিও একেবারে অজ্ঞাত ছিল না। ইহাদের পরে স্বভাবতই একদল প্রতিক্রিয়াশীল স্থূলদর্শী সমালোচকের অভ্যুদয় হইল, যাহাদিগকে প্রকৃত পণ্ডিত পদবাচ্যই বলা যাইতে পারে না। ইহারা সংস্কৃতের কিছু জানিতেন না বলিয়াই হয়তো সংস্কৃত চর্চা হইতে কোনো ফললাভের আশা করিতেন না, বরং প্রাচ্যদেশীয় যাহা কিছু তাহাই উপহাস করিতেন। প্রথমোক্ত দলের যাহারা ভারতীয় সাহিত্যে কল্পনার চক্ষে কেবল নন্দনকাননই দর্শন করিতেন, তাহাদের বৃথা কল্পনা প্রিয়তার ইহারা কঠোর সমালোচনা করিলেন বটে, কিন্তু নিজেরা আবার এমন সব সিদ্ধান্ত করিতে লাগিলেন যে বেশি কিছু না বলিলেও ওইগুলিকে প্রথমোক্ত দলের সিদ্ধান্তের মতোই বিশেষ অসমীচীন ও অতিশয় দুঃসাহসিক বলা যাইতে পারে। আর এই বিষয়ে তাহাদের সাহস স্বভাবতই বাড়িয়া যাইবার কারণ ভারতীয় ভাবের প্রতি সহানুভূতি শূন্য এবং চিন্তা না করিয়া অতি ক্ষিপ্র সিদ্ধান্তকারী এই সকল পণ্ডিত সমালোচক এমন শ্রোতৃবর্গের নিকট তাহাদের বক্তব্য বিষয়গুলি বলিতেছিলেন, যাহাদের ওই বিষয়ে কোনো মতামত দিবার একমাত্র অধিকার ছিল তাহাদের সংস্কৃত ভাষায় সম্পূর্ণ অজ্ঞতা। এইরূপ সমালোচক পণ্ডিতগণের মস্তিষ্ক হইতে নানারূপ বিরুদ্ধ সিদ্ধান্ত প্রসূত হইবে, তাহাতে বিস্ময়ের কি আছে। হঠাৎ বেচারা হিন্দুরা একদিন প্রাতঃকালে জাগিয়া দেখিল তাহাদের নিজস্ব বলিয়া যাহা ছিল তাহার কিছুই নাই। এক অপরিচিত জাতি তাহাদের নিকট হইতে শিল্পকলা কাড়িয়া লইয়াছে, আর এক জাতি তাহাদের স্থাপত্য কাড়িয়া লইয়াছে, আর এক তৃতীয় জাতি তাহাদের প্রাচীন বিজ্ঞান সমুদয় কাড়িয়া লইয়াছে। এমনকি ধর্ম তাহাদের নিজস্ব নয়। হ্যাঁ, ধর্ম এক পল্লবী প্রস্তর নির্মিত ক্রুশের সহিত ভারতে আসিয়াছে। এইরূপ মৌলিক গবেষণা পরম্পরা রূপ উত্তেজনাপূর্ণ যুগের পর এখন অপেক্ষাকৃত ভালো সময় আসিয়াছে। এখন লোকে বুঝিয়াছে যথার্থ গভীর বিদ্যাবত্তার কিছু মূলধন না লইয়া কেবল হঠকারিতাবশত কতকগুলি আনুমানিক সিদ্ধান্ত করিয়া বসা প্রাচ্যতত্ত্ব গবেষণা ব্যাপারেও হাস্যোদ্দীপক ব্যর্থতাই প্রসব করে, এবং ভারতের প্রাচীন ভাবধারাগুলিকে সদম্ভ অবজ্ঞা সহকারে উড়াইয়া দিলে চলিবে না। কারণ ওইগুলির মধ্যে এমন অনেক জিনিস আছে যাহা লোকে স্বপ্নেও ভাবিতে পারে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ডক্টর পল ডয়সন। এরপর কথামৃত 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ। গতদিনে মানে সেই শনিবার কথামৃতর যে অংশটা পড়ছিলাম আর কি, সেই অংশটা থেকে কিছু কথাবার্তাও বলেছিলাম। সেটা হচ্ছে যে এই ভোগবাসনা থাকলে, এটা তো পুরনো কথা, যে ভোগবাসনা থাকলে তাকে পাওয়া যাবে না। এবার ভোগবাসনা তো এড়ানো খুব কঠিন। কি করে এড়ানো যাবে? মানে এটা তো একেবারে জান্তব একটা প্রবৃত্তি, এটা তো আমার শরীরের দাবি।
মানে মানুষের দুটো দুটো পর্যায়ে আছে, তো যাতে তার এক ধরনের একটা পূর্ণতার বোধ তৈরি হতে পারে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সুখ, আমার শরীরের সুখ, আর একটা হচ্ছে আনন্দ। তো সুখ থেকে আনন্দে যেতে হবে। তো মানে আমি সুখটার জন্য আমার ভেতরে একটা আকাঙ্ক্ষা থাকবে, আমার শরীরের যা কিছু জাগতিক কামনা বাসনা যা কিছু, সেগুলোর জন্য আমার একটা আকাঙ্ক্ষা থাকবে। সেইটাকে আমি যদি এড়িয়ে যাই তাহলে আমি কিন্তু সেই আনন্দে পৌঁছতে পারবো না, এইটা আমার মনে হয়। এখন এই সুখকে আমি যদি এড়াতে না পারি তাহলে এই সুখকে আমায় পেতে হবে। সেই জন্য ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে যে কামনা থাকতে, ভোগ লালসা থাকতে তোমার মুক্তি নেই, তাই খাওয়া পড়া রমন ফমন সব করে নেবে। তা তুমি কি বলো, স্বদ্বারায় না পরদ্বারায়? মানে ঠাকুর এইরকম রসিকতা করছেন, এটা ভাবতে কিরকম লাগে। কিন্তু যেটা বলবা সেটা হচ্ছে এইগুলো করে নেবে। এই যে আমি জানি না, পণ্ডিতেরা ঠিক ঠিক বলতে পারবেন, আমি শোনা কথা বলছি। এই যে ধরুন কোণারকের সূর্য মন্দির, সেই মন্দিরের বাইরে নানান রকমের সমস্ত মিথুন মূর্তি আছে। এই মূর্তিগুলো কেন আছে? মন্দিরের গায়ে এই সমস্ত মূর্তিগুলো রাখবার মানে কি, আপনারা যারা দেখেছেন তারা মনে করতে পারবেন। এবং গোটা বিশ্বেই খুব বিখ্যাত এই সমস্ত মিথুন মূর্তিগুলি। নরনারীর যে দৈহিক সম্পর্ক তাই নিয়ে নানান রকমের মূর্তি। এর ব্যাখ্যাটা হচ্ছে যে এইগুলোকে পার হয়ে তোমাকে ঈশ্বরের কাছে যেতে হবে, দেবতার কাছে যেতে হবে, ভগবানের কাছে যেতে হবে। এইগুলোকে আগে পার হও। তো ঠাকুর যে কথাটা বলছেন সেটাও এই কথাই, যে এইগুলোকে করে নাও, করে নিয়ে শেষ করে দাও। আমাদের ক্ষেত্রে যে বিপদটা হয় সেটা হচ্ছে আমরা শেষ করতে পারি না। আমাদের মনে হয় যে এটা হলো, তারপরে আবার আরো একটু ভোগ, আরো একটু ভোগ, আরো একটু ভোগ, আরো ভালো ভালো খাবার দাবার খাবো। একদিন বিরিয়ানি খেলুম, বিরিয়ানি খেয়ে মনে হলো যে না, পরের দিন একটু চাইনিজ খাই। হ্যাঁ, চাইনিজ খেয়ে তারপরের দিন আবার অন্য আর একটা কিছু, আমি খুব বেশি খাবার দাবারের নাম জানি না, সেই সমস্ত জন্য খুব লোভ। ফলে আমরা ওইখানে দাঁড়ি টানতে পারি না। কিন্তু আমি যদি দেখি যে হ্যাঁ খেলাম, খেয়ে বেশ তখনকার মতো ভালো লাগলো, কতক্ষণ, যতক্ষণ খেলাম ততক্ষণ ভালো লাগলো, তারপরে আর ভালো লাগলো না। বেশি খেয়ে ফেললে চোঁয়া ঢেকুর উঠতে লাগলো, বেশি খেয়ে ফেললে পেটের গোলমাল হলো, ইত্যাদি ইত্যাদি হলো। তখন বুঝতে পারলাম যে বাবু ভোগ করার মুশকিলটা কোথায়। তখন আমি বললাম যে না, আর দরকার নেই, এইবারে কম খাবো, এইবারে খুব সাধারণ খাবার দাবার খাবো। ও বিরিয়ানি, ফ্রাইড রাইস, অমুক তমুক, ওই সমস্ত মাংস টাংস যা কিছু, ওইগুলো হয়ে গেল, শেষ। এইটে আমরা পারি না। এই যে ভোগ করবার লালসা, এইটা আমরা পারি না। তো ঠাকুর কি বলছেন, ঠাকুর কি বলছেন বলবার জন্য ফিরে আসছি গানের পর। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আবার ঠাকুরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর বলছেন যে ভোগ লালসা থাকাটা ভালো নয়, অথচ ভোগ লালসাকে তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না, মানুষ তো পারে না। ঠাকুরকে আমরা ভগবান বলে মনে করতে পারি, অবতার বলে মনে করতে পারি, কিন্তু অবতারের ভেতরে তো মানুষের যে দুর্বলতাগুলো, মানুষের যে বৈশিষ্ট্যগুলো, স্বভাবের যে বৈশিষ্ট্যগুলো, সেইগুলো তো তার মধ্যে থাকতে হবে, সেগুলো থাকে। তো ঠাকুরও তাই সেই রকম বলছেন যে মনে যা হয় সেটা করে ফেলো। মনে যদি কোনো আকাঙ্ক্ষা জাগে সেইটা করে ফেলো, করে ফেলে তার নিবৃত্তিটা ঘটিয়ে দাও। আমরা নিবৃত্তিটা ঘটাতে পারি না, সেই কথাই বলছিলাম আপনাদের, কিন্তু সেই নিবৃত্তিটা ঘটিয়ে দাও। তো ঠাকুর কি বলছেন, বলছেন যে বড় বাজারের রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছে হলো, এরা আনিয়ে দিলে, খুব খেলুম, তারপরে অসুখ। এই আমি যেটা বলছিলাম সেটাই ঠাকুর বলছেন। আমি আরো সব বিখ্যাত বিখ্যাত খাবার, বিরিয়ানি, চাইনিজ, এইসব উদাহরণ দিয়ে বলছিলাম। ঠাকুর বলছেন ঠাকুরের মতন সহজ করে রং করা সন্দেশ। তো সেই রং করা সন্দেশ খেলুম, খেয়ে বুঝতে পারলাম যে খেতে বেশ ভালো লাগছে, কিন্তু তারপরে অসুখ করলো। ফলে আমার যা চাহিদা ছিল সেইটা হয়ে গেল। বলছেন যে ছেলেবেলায় গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে
একটা ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম। তো এই অবস্থার পর সেই গোট পরতে স্বাদ হলো। তা বেশিক্ষণ রাখবার জো নেই। গোট পরে ভেতর দিয়ে শিশির শিশির করে উপরে বায়ু উঠতে লাগলো। সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে। অর্থাৎ শরীর বাধা দিচ্ছে। শরীর বাধা দেয় তো। আপনি যদি দেদার খান, ওই রং করা সন্দেশের মতো দেদার খান, তাহলে একটা সময়ের পর শরীর আপনাকে বাধা দেবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে শরীর, সেই শরীরের ধরনটা কিরকম, যে সেই শরীরে সোনার কোনো একটা গোট পড়েছেন, পরবার পর সেইটা কোথাও একটা শরীর বাধা দিচ্ছে, শরীর কোথাও একটা বলছে যে না 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 না, এইটা হবে না, এইটা 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 আমার শরীর, আমি 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 সহ্য করতে পারছি না, এইটা এইটা সরিয়ে নাও সরিয়ে নাও সরিয়ে নাও। এরকম এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু ঠাকুর মধুরবাবুকে বলেছেন যে অমুক শাল দোশালা মধুরবাবু দিয়েছেন, পড়েছেন, হ্যাঁ কিরম লাগছে আমাকে। পরক্ষণই মনে হলে কি কিচ্ছু না বলে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে থু 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 থু। এই স্বাদটা মিটিয়ে নাও, স্বাদটা মিটিয়ে নেবার পরে আর তার দিকে ফিরে তাকিও না। এইটা হচ্ছে একেবারে আসল কথা। তো ঠাকুর যেটা বলছেন যে ধনেখালির খইচুর, খানাকুল কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল। সকলে খুব মজা করছে, হাসছে। মানে ঠাকুর এইরকম সব নানান রকম খাবার খেতে তার খুব ইচ্ছে করছে, এইটা তো খুব একটা দারুণ ব্যাপার, দারুণ খবর আর কি এটা। কিন্তু ইচ্ছে করে আমাদের, মানুষের ভেতরে এই আকাঙ্ক্ষাটা আছে। এইটাকে দমন করবার উপায় হচ্ছে এইটাকে ভোগ করে শেষ করে দেওয়া। সেইটার কথা ঠাকুর বলছেন। আরো কি বলছেন বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। এরকম সব গল্প ঠাকুর বলছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যেসব গল্প শোনাচ্ছি আপনাদের, যে কত রকমের আকাঙ্ক্ষা জেগেছে তার মনের মধ্যে। আমরা যারা ঠাকুরকে সর্বস্ব ত্যাগী বলে মনে করব, আমরা যারা ঠাকুরকে মনে করব যে না উনি একেবারে এই সমস্ত কিছুর থেকে নিজেকে বিবিক্ত করে দিতে পেরেছিলেন, তারা ভুল মনে করব। আসলে তো ঠাকুরের ভেতরেও এই মানবিক যে কামনা বাসনা আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু ছিল, খুব বেশি করেই ছিল। কিন্তু তার একটা বেড়াও ছিল। আমি এতটা পর্যন্ত আমি দেখলাম, পরখ করলাম, শেষ। আর আমার দরকার নেই। শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছে হয়েছিল, সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছে হয়েছিল, তাও শোনা হলো। অনেক সাধুরা সে সময় আসতো, তা সাধ হলো তাদের সেবার জন্য আলাদা একটা ভাড়ার হয়। সেজবাবু তাই করে দিলে, সেই ভাড়ার থেকে সাধুদের সিধে কাঠ এই সমস্ত দেওয়া হতো। তা একবার মনে উঠলো যে খুব ভালো জরির সাজ পরবো আর রূপোর গুড়গুড়িতে তামাক খাবো। তো সেজবাবু নতুন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিল, সাজ পরা হলো। গুড়গুড়ি নানান রকম করে টানতে লাগলো, একবার এপাশ থেকে আর একবার ওপাশ থেকে, উঁচু থেকে নিচু থেকে। তখন বললাম, মন, এর নাম রূপার গুড়গুড়িতে তামাক। এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল। সাজগুলো খানিক পরে খুলে ফেললাম, পা দিয়ে মারাতে লাগলাম আর তার উপর থুতু করতে লাগলাম। বললাম, এর নাম সাজ, এই সাজের অজগুণ হয়। তার মানে একটা হচ্ছে ভোগ করা, ভোগ করলাম, তার নিবৃত্তি হলো। বিরিয়ানি খেলাম, তার নিবৃত্তি হলো। কিন্তু আবার যখন সেই খিদে পেয়ে গেল, তখন আবার সেই আকাঙ্ক্ষাটা দাউ দাউ করে জ্বলে উঠলো। এইটা হচ্ছে আমাদের অবস্থা। আর ঠাকুরের অবস্থাটা কি, আমি পরখ করে দেখলাম, জীবনের এই দিকগুলো আমি পরখ করে দেখলাম। দেখে আমার মনে হলো যে আচ্ছা বেশ, দেখা হয়ে গেছে, জন্মের মতো নিশ্চিন্ত, ছেড়ে দেওয়া গেল। এই যে ছেড়ে দিতে পারাটা, এইটাই হচ্ছে যথার্থ বৈরাগ্যের প্রকাশ। যে আমি এতটা পর্যন্ত পারলাম, তারপরে ছেড়ে দিলাম। এইটা হলো সত্যিকারের বৈরাগ্য বলতে যেটা বোঝায়, সেইটা। এই হচ্ছেন আমাদের ঠাকুর। তার কথা বললাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আবার বলবো আগামীকাল
আজকের মতো কথামৃত থেকে পাঠ শেষ। এরপর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। ঘটনাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ বিমল কুমার বন্দ্যোপাধ্যায় একটি খুব চমৎকার চিঠি লিখেছেন। মানে চিঠির বিষয়টা খুব অন্যরকম, খুব অভিনব এবং আপনাদের চিন্তার খোরাক যোগাবে বলে আমার নিজের মনে হচ্ছে। পড়ি, চিঠি পড়ি। প্রথমে আপনি আমার প্রণাম নেবেন। বিগ এফএম এর সকল কলাকুশলীদের ও শ্রোতা বন্ধুদের আমার প্রণাম দেবেন। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি? খুব ছোট্টবেলায় মায়ের এই প্রশ্নের উত্তরে বলতাম কান। মা তার উত্তরে মাথা নেড়ে বলতেন, না, ঠিক হয়নি। পৃথিবীতে অনেক বধির লোক আছে এবং তারা ভালোভাবেই বেঁচে আছে। তুমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আরো ভাবো। আমি শীঘ্রই এই প্রশ্নটা আবার জিজ্ঞাসা করব। তারপর কয়েক বছর চলে গেল। আমি তখন বালক থেকে কিশোর। মা আবার প্রশ্নটা করলেন। আমি তার উত্তরে এইবার বললাম, দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয়। মা আমার দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, বাবা, খুব দ্রুত শিখছো তুমি। আশা করি সঠিক উত্তরটা সহসাই বের করে ফেলবে। তোমার এই উত্তরটি সঠিক হয়নি, কারণ পৃথিবীতে অনেক অন্ধ লোক বাস করে, তারা সবাই অসুখী নয়। সঠিক উত্তর দিতে না পেরে আমি খুবই হতাশ হলাম, কিন্তু হাল ছাড়লাম না। আরো কয়েকবার এই প্রশ্নের উত্তর মাকে বললাম। মা প্রতিবারই আমার উত্তর শুনে মাথা নেড়ে বলতেন, তুমি কিন্তু দিন দিন বুদ্ধিমান হচ্ছ, আশা করি সঠিক উত্তরটি পেয়ে যাবে। তারপর অনেক অনেক দিন চলে গেছে। একদিন আমার বাবা মারা গেলেন। সবাই শোকে বিহ্বল। আত্মীয় স্বজন, পাড়াপড়শি অনেকেই কাঁদলেন। এমনকি মামা কাকা যাদের কখনো কাঁদতে দেখিনি, তারাও একে অন্যের কাঁধে মাথা রেখে কাঁদলেন। বাবাকে দাহ করে এসে আমি যখন অন্ধকার ঘরে মায়ের সামনে দাঁড়ালাম, মা আমাকে ফিস ফিস করে বললেন, তুমি কি এখন বলতে পারবে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি? এমন দিনে এই প্রশ্ন শুনে আমি হতভম্ব এবং কিছুটা বিভ্রান্ত। মা তা বুঝতে পেরে জল টলমল চোখে বললেন, আমার মনে হয় আজ এই প্রশ্নের সঠিক উত্তরটি বের করা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি শরীরের প্রায় সব অঙ্গের নামই বলেছ, কিন্তু আমি তাতে সায় দিইনি, কারণ আমার মতে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ হচ্ছে কাঁধ। আমি তার উত্তর শুনে অবাক হয়ে বললাম, কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলেই কি তা গুরুত্বপূর্ণ? মা প্রত্যুত্তরে বললেন, ঠিক তা নয়। কারণ এই কাঁধই মানব শরীরের এমন একটি অঙ্গ যা তোমার নিজের চেয়ে তোমার প্রিয় মানুষগুলির বেশি দরকার হয়। প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো সময় একটি স্বাচ্ছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয়, যার উপরে মাথা রেখে সে নিশ্চিন্তে কাঁদতে পারে। আমি আশা করি তোমার জীবনে প্রয়োজনের দিনে এমন কাঁধের সংখ্যার যেন অভাব না হয়। মা আর কোনো কথা না বলে আমার কাঁধে মাথা রেখে অনেক অনেকক্ষণ ধরে কাঁদলেন। আমি তার কান্নার মাঝখানে ভাবতে লাগলাম, এই কাঁধই জীবনের প্রিয় মানুষগুলির মাথা বহন করে যখন তারা বেদনা বিধুর হয়ে কাঁদে। এমন কাঁধের সংখ্যা আমার বা আমাদের জীবনে কয়টি? ধন্যবাদ আনতে বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। আমার তো চিঠিটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এবং সত্যি সত্যি এটা একটা প্রায় নীতিকথার মতন একটা চিঠি। বিমলবাবুর জীবনে সত্যি এটা ঘটেছিল কিনা আমি জানি না, তিনি হয়তো গল্পের মতন করে বলেছেন বিষয়টা, কিন্তু সত্যিই তো কাঁধ, যে কাঁধের ওপর মাথা রেখে আমরা কাঁদব এবং যে কাঁধে আমরা দায়িত্ব বহন করব, ভার বহন করব। অনেক ধন্যবাদ বিমলবাবু। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। জয়রামবাটিতে আমরা এখন শান্তিনাথ শিব মন্দিরের সামনে। এইখানে একটা কি বলবো, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। আপনারা সবাই সে কথা জানেন, সেই ঘটনার কথা। এই শরণাগত অনুষ্ঠানেই বলেছি সে কথা, তবু আরেকবার বলি। খুব গল্প করে বলার মতন করে নয়, সে তো বলেছি কদিন আগেই, এমনি বলি। এইখানেই পাড়ার বড়দের বড় বউ যারা আছেন, মেয়েদের কোলে চেপে যাত্রা দেখতে এসেছিলেন মা শারদা। তখন তিনি ছোট্ট মেয়েটি।
তার পাড়ার মেয়েদের ঠাট্টার জবাবে তিনি আঙুল তুলে দেখিয়েছিলেন গদাধর বলে একটা ছেলের দিকে, ওকেই আমি বিয়ে করব। কি সবাই তো জানেন এই গল্প। গল্পটা কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই শান্তিনাথ শিবের মন্দিরেই ঘটেছিল ঘটনাটা। আমরা যারা ঠাকুরের ভক্ত আর সেই সঙ্গে মায়েরও ভক্ত, তাদের কাছে কি এই মন্দির আলাদা করে পুণ্যভূমি হয়ে ওঠে না? শুধু এই জন্যে বুঝতেই পাচ্ছেন, বহু প্রাচীন এই মন্দির, বেশ অনেকখানি জায়গা জুড়ে এর চৌহদ্দি, বেশ নতুন রং করা হয়েছে, সবটাই ঝকঝক করছে, বোঝা যায় খুব যত্নে রাখা হয়েছে এই মন্দিরকে। খুব স্বাভাবিক, দলে দলে ভক্ত আসেন এখানে। মানে জয়রামবাটি যারা দেখতে আসেন তাদের তো এই মন্দির দেখা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। চার চৌকো একটি আটচালা, মাঝামাঝি আকারের, খুব বড় নয় আবার খুব ছোটও নয়। এই আটচালাতেই হয়েছিল সেই যাত্রা। এই আটচালাতেই বা তার চারপাশে যারা মানুষজন বসেছিলেন তাদেরই মধ্যে ছিলেন মা শারদা, তাদেরই মধ্যে ছিলেন গদাধর। তাদের মধ্যে এই যে যোগাযোগটা, সেইটা তৈরি করিয়ে দিয়েছিল এই আটচালা। তো এই আটচালার ঠিক পেছনেই আছে একটি বৃত্তাকৃতি মন্দির, একতলা মন্দির, আর তার পেছনে আর একটা উঁচু মন্দির আকাশে মাথা তুলে আছে। গোল মন্দিরের বাইরের দেওয়ালে শিব ঠাকুরের মূর্তি আঁকা আছে, দক্ষ যজ্ঞের ছবি। গোল মন্দিরের ছোট্ট নিচু দরজা, লোহার দরজা, সেইটা পেরিয়ে ভেতরে যেতে পারবো। মন্দিরটা পরিক্রমা করলে দেখতে পাবেন যে ভারী সুন্দর সমস্ত কারুকার্য করা, ভারী সুন্দর, পুরনো মন্দিরে যেরকম থাকে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে শেষ পর্যায়ে ফিরে আসছি গানের পর। আপনাদের যে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা শান্তিনাথের মন্দির দেখতে এসেছি। মন্দিরের রং, শুধু মন্দির নয়, নাট মন্দির থেকে আরম্ভ করে যা কিছু দেখছেন এখানে সবটাই মানে মানুষের তৈরি যা কিছু। আরেকবার নেবো শুরু থেকে, লিঙ্ক নাম্বার 10। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। শান্তিনাথ শিবের মন্দির দেখতে এসেছি আমরা। তো এই যে গোল মন্দিরটা, তার পেছনে আবার একটা মন্দিরের চেহারা। মন্দিরের রং, শুধু মন্দির নয়, নাট মন্দির থেকে আরম্ভ করে যা কিছু দেখছেন এখানে মানুষের তৈরি, সবটারই রং হালকা গোলাপি হলদে মেশানো। তো এই যে মন্দিরের নাম শান্তিনাথ শিব মন্দির, তার কারণ এই মন্দির তৈরি করিয়েছিলেন যিনি, তার নাম শান্তিনাথ পাইন। এই শান্তিনাথ পাইনের নামেই এই শিব মন্দির, তাই শান্তিনাথ শিব মন্দির। চলুন তাহলে মন্দিরের ভেতরে ঢুকে পড়া যাক। মন্দির যে আদতে বেশ প্রাচীন, যতই রং টং করা হোক না কেন, সেটা বুঝতে পারা যায় ভেতরে ঢুকলে। ছোট নিচু দরজা, মাথা হেঁট করে ঢুকতে হয়, মাথার দিকটা অর্ধবৃত্তাকার করে কাটা, মানে একটা তোরণের মতন আর কি। ভেতরে বেশ নিচু সিলিং এর ঘর, থাকে থাকে দেওয়াল উঠে গেছে মাথার দিকে। সে মাথা বা ছাদ তো প্রায় বলতে পারেন একটু লাফিয়েই ছোঁয়া যায়। কোলাপসেবল গেটের ওপাশে শিব ঠাকুর, শান্তিনাথ শিব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আর মা শারদার মধ্যে সম্বন্ধ করে দেবার জন্য যিনি সমধিক বিখ্যাত। ছোট্ট একটি ঘরে তার অধিষ্ঠান, ছোট্ট একটি শিবলিঙ্গ, পার্বতী পীঠটি ফুলে ফুলে ঢাকা, বোঝা যায় নিয়মিত পুজো হয় এখানে। এক পাশে রয়েছে একটি ত্রিশূল এবং ছোট্ট একটি শিবের ছবিও রাখা আছে গর্ভগৃহের ভেতরে। প্রণাম করলেন, তাহলে চলুন এবার বেরিয়ে পড়া যাক অন্য কোনো জায়গার উদ্দেশ্যে। অন্য কোনো জায়গা মানে লক্ষ্য করে দেখুন, এখনো পর্যন্ত এই জয়রামবাটিতে যা কিছু দেখেছি, মানে যেসব আশ্রম বা মিশন দেখেছি, তাদের মধ্যে রামকৃষ্ণদেব আছেন, স্বামী বিবেকানন্দ আছেন, স্বামী অভেদানন্দজি আছেন, কিন্তু মায়ের নামে, মা শারদার নামে কোনো আশ্রম পীঠ এখনো পর্যন্ত দেখা হয়নি না। এইবার তাহলে হবে, কিন্তু আজকে আর নয়, আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই মায়ের নামে যে আশ্রম, সেই আশ্রমের কথা বলবো আপনাদের। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবার তাহলে কবিতা, ছোট্ট একটি কবিতা। প্রতিদিনও আমি, হে জীবন ও স্বামী, দাঁড়াবো তোমারই সম্মুখে, করি জোড় কর হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার অপার আকাশেরও তলে, বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নেরও জলে, দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার বিচিত্র এ ভব সংসারে, কর্ম পারাবারও পারে হে, নিখিল জগত জনেরও মাঝারে, দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার এ ভবে মোর কাজ যবে